ডিভোর্সের ১৭ দিন পর রাত ৪:১৫টার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল। তখন আমি ওর ছবি বুকে জড়িয়ে ৭ মাসের সন্তান ভবিষ্যৎ চিন্তা করেই কাঁদছিলাম। এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও সেই প্রিয় নামটা দিয়েই তার নাম্বার সেভ করা ছিল। মন না চাইলেও কেন জানি কল রিসিভ করলাম। সঙ্গে সঙ্গেই ওপাশ থেকেই আত্মকাতর সুরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা। মন সন্দিতি আমাকে ব্যর্থ করেছে। আমার সন্তানও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত নিঃশ্বাস নিতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা এমনটা চায়নি। আমি ভাঙা গলায় বললাম, এত রাতে ফোন করে এসব কি বলতেছো ইমতিয়াজ? তোমার কোনো কথাই আমি বুঝতে পারতেছি না। তুমি আমাকে কেন ফোন করেছো? কি বলতে চাচ্ছ? আর কখনো আমাকে ফোন করবে না। তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে। আমার প্রাক্তন স্বামী কাঁদো কাঁদো স্বরে বলল, আমি জানি তুমি এখনও আমার ডিভোর্সটা মেনে নিতে পারছো না। এমনকি এত রাতে আমার এই ছবি বুকে জড়িয়ে তুমি কাঁদছো। কিছু সত্য তুমিকে মেনে নিতে হবে, আর কিছু সত্য তোমাকে খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছুই বলার ছিল, কিন্তু সে সময় আমার হাতে নেই। অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার ভেতরটা ঝলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে দেওয়া কোনো কথাই প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ায় উঠেছে, দয়া করে তুমি কাফনে জড়ানো লাশটা দেখতে এসো না কখনো। শেষ বেলায় তোমাকে দেখার ইচ্ছাটা আমার রয়েই গেল। তারপর ওপাশ থেকে আর কোনো আওয়াজ আসেনি, কলও কাটেনি। এভাবেই আধা ঘন্টা কেটে গেল। পরে আমি ফোনটা নিজেই কেটে দিই। সেদিন রাতে আমি আর চোখের পানি পড়তে পড়তে আমি পার করে দিলাম। পরদিন সকালে বাড়িতে পুলিশ আসে। কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে। সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে। চোখ থেকে পানি বের হয়ে গেল। মুখ চেপে কোনো রকম কান্না চেপে রেখেছিলাম। এরপর থেকে জিজ্ঞাসা করেছিলাম সে কিভাবে মারা গেছে। পুলিশ অফিসার দ্রুত জবাব দিল, দেখে তো মনে হলো বিষ খেয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। রিপোর্ট বের হলেই খুঁটিনাটি সব জানা যাবে। শেষ তো আপনার সাথেই ইমতিয়াজ ইসলামের কথা হয়েছে। যদিও অত রাতে তার ডিভোর্সের ১৭ দিন পর আপনাদের মাঝে ঠিক কী কথা হয়েছিল তারা ছাড়া আর বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য আমাদের এখানে আসা। তাদেরকে আমি সবটাই বললাম। এরপরেও তারা আমাকে বিভিন্নভাবে জেরা করতে থাকে। সব প্রশ্নের জবাব দিলাম। তখন ওনারা চলে যায়। সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ি। ১ সপ্তাহ পর জানতে পারলাম ইমতিয়াজ লাশ আজ তার বাসায় আনা হয়েছে। দুপুর ১২টার সময় বাবাকে বললাম জোহরের নামাজের পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে। আমিও শেষবারের মতো তাকে দেখতে চাই। বাবা এতে নারাজ হলো। সঙ্গে সঙ্গেই রাগান্বিত গলায় বলে উঠল, তুই ওখানে কিছুতেই যাবি না অনিন্দিতা। ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন অধিকারে যাবি তুই? কিছু না বলে চুপিচাপি নিজের রুমে চলে আসি। আলমারি থেকে কালো রঙের একটা বোরকা বের করলাম। অজান্তেই কয়েক ফোঁটা চোখ থেকে পানি বের হয়ে গেল। বিবাহ বার্ষিকীতে ইমতিয়াজের দেওয়া উপহার ছিল। কাজের মেয়েটাকে দেখে বললাম, আমি বের হচ্ছি। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে। আমি না ফেরা পর্যন্ত দেখে রেখেও আর শীঘ্রই চলে আসব। বাসা থেকে বের হওয়ার সময় বাবা জিজ্ঞাসা করছিল, কোথায় যাচ্ছিস? কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে আসলাম। কিছু আঁচ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। রাস্তায় কোনো যানজট না থাকলে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে ইমতিয়াজের বাড়ি যেতে। ঠিক আধা ঘন্টার সময় লাগলো। একতলা বিশিষ্ট বাড়ি। এই বাড়িটি করার জন্য ইমতিয়াজকে কত যে কাঠখড় পোড়াতে হয়েছিল। আর সেই এই বাড়ি ছেড়ে
দুনিয়া ছেড়েই চলে যাচ্ছে। কত শত মানুষের ভিড়, আর থাকবেই তো। লাশ অনেকটা দূরেই ছেলে হারানো মায়ের আর্তনাদ, যা দেখে আমার বুকের ভেতরটা আরও দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি বেশিক্ষণ সেখানে থাকিনি, থাকতেও পারিনি। শেষবারের মতো ওর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে চলে এসেছিলাম। বাড়িতে আসা মাত্রই সবার মুখে একই প্রশ্ন, আমি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলাম। এটা স্টোরির প্রথম পার্ট। যদি প্রথম পার্ট ভালো লাগে তাহলে দ্বিতীয় পার্ট আপলোড করা হবে। এটা ফেসবুক থেকে নেওয়া। আর হ্যাঁ, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।